এবার দেখেন তো যাই। তাও তো মনে হচ্ছে না যে যাচ্ছে। এবার ওই লাইটটা জ্বালাতে, ওই লাইটটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হোমিও জ্ঞান বিনিময় কেন্দ্রের দূরের ও কাছের সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমাদের যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আজকে আবারও একটু বিলম্ব হলো, তার জন্য দুঃখিত। আমাদের আজকের আলোচ্য বিষয় ক্যালিসাল্প ঔষধ। ক্যালিসাল্প আপনারা জানেন বায়োকেমিক ঔষধ। হোমিওপ্যাথিও সূক্ষ্মমাত্রার পূজারী, বায়োকেমিকও সূক্ষ্মমাত্রার পূজারী। হোমিওপ্যাথিও লক্ষণ ভিত্তিতে প্রয়োগ করা হয়, বায়োকেমিকও লক্ষণ ভিত্তিতে প্রয়োগ করা হয়, যার দরুন হোমিওপ্যাথির অন্তর্ভুক্ত হয়েছে বায়োকেমিক ঔষধ। এবং এটা নিয়ে উত্তরোত্তর গবেষণা চলছে, নিত্য নতুন লক্ষণ আবিষ্কৃত হচ্ছে এবং চিকিৎসা সমাজ ও রোগীরা এটা ব্যবহার করে অনেক উপকৃত হচ্ছে। তা আমরা আজকে যে বায়োকেমিক ওষুধ ক্যালিসাল্প নিয়ে আলোচনা করব, এটা আপনারা জানেন যে আমি 2 বছরের একটা কোর্স এখানে পরিচালনা করি, যেখানে আমার সিলেবাসে বায়োকেমিক ওষুধ রয়েছে, যার কারণে আমি ধারাবাহিকভাবে ওষুধগুলো একের পর এক আলোচনা করে যাচ্ছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আসছে ক্যালিসাল্প ওষুধ। তো ক্যালিসাল্প এটা গভীর কার্যকরী ওষুধ, অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক ও অ্যান্টি টিউবারকুলার মেডিসিন। তো প্রত্যেক ঔষধের আলোচনাকালে আমি সংক্ষিপ্ত একটি পরিচয় তুলে ধরার জন্য চেষ্টা করি, তা আজকেও ইনশাল্লাহ চেষ্টা করব। তো বায়োকেমিক ঔষধ মূলত আমরা যারা ডাক্তার সুশলার এর ম্যাথমেটিকা অনুসরণ করেন বা পড়েন, তারা জানবেন সেখানে প্যাথোলজিক্যাল টার্মে আলোচনা করেছে। কারণ আজকে দেখা যায় যে আমরা ম্যাথমেটিকা পড়াচ্ছে, প্যাথোলজি নিয়ে বেশি মাতামাতি চলছে বিশ্বে, যার যৌক্তিকতা হোমিওপ্যাথিতে কম। হোমিওপ্যাথিতে প্রধানত ভূমিকা পালন করে লক্ষণ এবং সমলক্ষণে ওষুধ নির্বাচন, আর অর্গানন ভিত্তিতে তার প্রয়োগ। তবে প্যাথোলজি, অ্যানাটমি, ফিজিওলজির গুরুত্ব নাই এটা ঠিক না, এটা প্রয়োজন আছে। যেহেতু আমরা ডাক্তার হিসেবে মানব স্বাস্থ্য নিয়ে খেলা করি, সেহেতু মানব স্বাস্থ্য সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। কিন্তু সেই প্রয়োজনীয়তা এমন নয় যে ম্যাথমেটিকা বাদ দিয়ে, অর্গানন বাদ দিয়ে আমরা শুধু অ্যানাটমি, ফিজিওলজি নিয়ে আলোচনা করব এবং 4-5টা পোটেন্সি ওষুধ একসঙ্গে রোগীদের দিয়ে যাব। এটা হোমিওপ্যাথির মূলনীতির অন্তর্ভুক্ত নয়। আমরা আজকে যে ক্যালিসাল্প ওষুধ আলোচনা করব, এটার কি পয়েন্ট হিসেবে আপনারা লিখে নিতে পারেন। এর কি পয়েন্ট হলো শুষ্কতা এবং পিপাসা। শুষ্কতা এবং পিপাসা, দুর্গন্ধ, আর হলুদ বর্ণ। শুষ্কতা, পিপাসা, দুর্গন্ধ, হলুদ বর্ণ, এই 4টে কথা যদি ক্যালিসাল্পের আমরা স্মরণে রাখতে পারি এবং
এই 4 কথাকে অ্যানালাইসিস করে রোগীদের ক্ষেত্রে সময় উপযোগী কায়দায় প্রয়োগ করতে পারি, তাহলে ক্যালিসাল দিয়ে আমরা রোগীদের অনেক কল্যাণ করতে পারি। তো কথা প্রসঙ্গে এসে যায়, যেমন জন্ডিস রোগীর বেলায়ও ক্যালিসাল প্রয়োজন হয়। আমরা জন্ডিসের নাম শুনলে সেলিডোনিয়াম নিয়ে হাজির হয়ে যাই, কিন্তু না, জন্ডিস একটা মারাত্মক রোগ, অন্যান্য ব্যাধিতে যার চিকিৎসাই নাই ধরতে হবে, সেখানে আমাদের লক্ষণ ভিত্তিতে প্রচুর পরিমাণে ওষুধ রয়েছে। আমরা যদি সময় উপযোগীভাবে প্রয়োগ করতে পারি তাহলে রোগীদের অনেক কল্যাণ হয়, উপকার হয়। আমরা তাহলে শুষ্কতা বলতে আমি যেটা আপনাদের বোঝালাম সেটা হচ্ছে যে এই শুষ্কতা তার চর্মের উপরে, শুষ্কতা তার চর্মের উপরে, পিপাসা তার আভ্যন্তরীণভাবে এবং বাহ্যিকভাবে সে ঠান্ডা চাই, আভ্যন্তরীণভাবেও ঠান্ডা চাই, বাহ্যিকভাবেও ঠান্ডা চাই, যার কারণে শুষ্কতা তার সর্বাঙ্গীন বলা যায়। কিন্তু এই শুষ্কতার ব্যাখ্যা বিশ্লেষণে গেলে তখন দেখা যাবে যে অনেক ওষুধের সঙ্গে এর কাছাকাছি সম্পর্ক আছে, যে কাছাকাছি সম্পর্কের কারণে সেখানে আমাদের ওষুধ নির্বাচনে ভুল হয়ে যেতে পারে। এর শুষ্কতা প্রধানত চর্মে। তাহলে চর্মের শুষ্কতা কীরকম? সেখানে প্যাথোলজিক্যালি, ফিজিওলজিক্যালি কায়দায় আমাদের পূর্বসূরি ডাক্তার সাহেবগণ এভাবেও অনেকে আলোচনা করে গেছে, যাদের বই পুস্তক আমরা পড়ি, যে রোগী থাকে ঘর্মশূন্য, রোগীর ঘাম থাকে না, ঘাম থাকে না, চর্ম থাকে শুষ্ক খসখসে, চর্মের মসৃণ ভাব থাকে না। তো চর্মের মসৃণ ভাব যখন থাকে না, ঘাম থাকে না, তখন আমরা জানি যে ঘর্ম অবরুদ্ধ হয়েও মানুষ নানান রকমের অসুস্থতায় পর্যবসিত হয়। কারণ ঘাম এমন একটা জিনিস যা শরীর থেকে বেরিয়ে যাওয়া প্রয়োজন। আমরা যা পৃথিবীতে যা কিছু খাই সবই আমাদের কল্যাণের জন্য, আমাদের প্রয়োজনে, কিন্তু সবই আমাদের প্রয়োজনে হলেও সেখান থেকে দেখেন অনেক কিছুই আমাদের বর্জ্য আকারে বেরিয়ে যেতে হয় শরীর থেকে। কারণ বর্জ্য আকারে যদি বেরিয়ে না যায় তাহলে কিন্তু আমরা আবার অসুস্থ হয়ে পড়ব। যেমন আমাদের যদি পায়খানা না হয় আমরা অসুস্থ হয়ে পড়ব, আমার যদি প্রস্রাব না হয় আমরা অসুস্থ হয়ে পড়ব, যদি ডেকর না হাঁটে আমরা অসুস্থ হয়ে পড়ব, বায়ু না সরে আমরা অসুস্থ হয়ে পড়ব, যদি ঘাম না বেরোই তাও আমাদের সুস্থতার ঘাটতি দেখা দিবে। তার কারণ এই সব বর্জ্যের মাধ্যমে শরীর থেকে অনেক রকমের দূষিত পদার্থ বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার কারণে আমরা যা খাই সেখান থেকে অতি সূক্ষ্ম মাত্রায় কিছু অংশ আমাদের শরীরের কাজে লাগে, আর সবই বৃহৎ অংশ বর্জ্য আকারে বেরিয়ে যায়। এখন আমরা যদি মনে করি যে বেরিয়ে যাচ্ছে এটা বেরোতে দেব না, কারণ বেরিয়ে গেলি তোমার লস, বেরিয়ে গেলি লস না। কারণ আমাদের ধর্মে আছে কি, জাকাত ফেতরা দিতে হয়, দান খয়রাত করতে হয়। কেন? এইটা হচ্ছে বর্জ্য। কারণ আমরা যা আয় করি সব আমার পাওনা না। এখানে ব্যাখ্যা করতে গেলে আবার চলে যাবো আর এক দিনে, সবই আমার না, এই কথা আমাদের খেয়ালে রাখতে হবে। যা আয় করি সবই আমার জন্য না, এখানেও কিছু বর্জ্য আছে, যে বর্জ্যগুলো বের করে দেওয়া প্রয়োজন। আমরা বর্জ্য বের করবো না, দান খয়রাত করবো না, ওই আয় করে থুয়ে দেবো, ঘর বাড়ি করে থুয়ে দেবো, ছেলেমেলে মাছ গাঁজা খাইয়ে সব শেষ করে দেবে। কারণ ওই যে বর্জ্য আটকে রেখেছিলাম ওতে অসুস্থতা আসবে, অসুস্থতা যখন আসবে তার খেসারতকে দেবে। তা ঠিক ঘাম আমাদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, যেটার মাধ্যমে শরীর থেকে অনেক কিছু বেরিয়ে যায়, দূষিত পদার্থ বেরিয়ে যায়, আমাদের সুস্থতা দান করে। তো ক্যালসিয়ামের অভাব হলে তাহলে ঘর্মশূন্যতা আসতেছে, এবং ঘর্মশূন্যতা আসার কারণে চর্ম খসখসে হয়ে যাচ্ছে। আমাদের অনেকের মাথায় খুশকি পড়ে, চুল উঠে যায়,
খুশকি পড়ে চুল উঠে যায়, তাহলে চুল উঠে গেলে সেক্ষেত্রেও ক্যালসিয়ামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়ে গেছে। যেখানে খসখসে ভাব, ঘর্মের অভাব, মসৃণতার অভাব, সেখানে ক্যালসিয়ামের গুরুত্ব। তাহলে এই যে খুশকি যখন বললাম তখন একটা রোগের কথা বললাম, এখানে তো লক্ষণের প্রসঙ্গ আসে নাই। তা লক্ষণের প্রসঙ্গে আমি আস্তে ধীরে যাব। তাহলে শুষ্কতায় ক্যালসিয়াম কীভাবে প্রয়োজন সেটা তো বোঝা গেল। শুষ্কতায় কীভাবে ক্যালসিয়াম প্রয়োজন, যেখানেই শুষ্কতা সেখানে ক্যালসিয়ামের প্রয়োজন হতে পারে, অবশ্যই প্রয়োজন আমি বলি নাই, কারণ শুষ্কতার আরও ওষুধ আছে। তাহলে ক্যালসিয়ামের সঙ্গে যখন সংমিশ্রিত থাকবে ঠান্ডা আকাঙ্ক্ষা, যেমন ঠান্ডা বাতাস খুব প্রয়োজন, কারণ শরীরের যে লোমকূপগুলো আটকে গেছে, কর্মশূন্যতা দেখা দিছে, তাই সেখানে শরীরের ভিতরে তো একটা উত্তপ্ততা সৃষ্টি হচ্ছে, শরীরের ভিতরে একটা উত্তপ্ততা সৃষ্টি হচ্ছে না, কারণ শরীর থেকে যে দূষিত পদার্থগুলো বেরিয়ে যাবে লোমকূপগুলোর মাধ্যমে। লোমকূপগুলো যে আল্লাহ তাআলা আমাদের শরীরে দিছে এমনি এমনি না, এরও বৈজ্ঞানিক যুক্তি আছে, কারণ এরাও স্বাস্থ্যের জন্য কাজ করে, মানুষের কল্যাণের জন্য কাজ করে। এই লোমকূপগুলোর মাধ্যমে যখন বেরোতে পারছে না, তখন এত শরীরে প্রদাহ সৃষ্টি হবে, আর প্রদাহ সৃষ্টি হলে সেখানে স্বাভাবিক বাতাসের প্রতি, ঠান্ডার প্রতি একটা আকাঙ্ক্ষা জন্মাবে, এবং আভ্যন্তরীণভাবে রোগীরা পানি বেশি বেশি খাবে, ঠান্ডা পানি বেশি খাবে। তো পানি যখন বেশি খাবে তখনও অনেক ওষুধ আছে, এবং সেই পানি বেশি খাওয়ার ভিতরে কেউ ঠান্ডা পানি খায়, কেউ গরম পানি খায়, এর ভিতরেও ক্লাসিফিকেশন আছে। এইভাবে ক্লাসিফিকেশন করে শ্রেণী বিন্যাস করে আমাদের ওষুধ নির্বাচন করতে হবে। তাহলে শুষ্কতা এক নম্বরে, এবং সেই শুষ্কতার দরুন তার বীজাণুর জন্যে দুটো জিনিস প্রয়োজন। বাহ্যিকভাবে সে ঠান্ডা যাচ্ছে, আভ্যন্তরীণভাবে সে ঠান্ডা যাচ্ছে। খাদ্য খাবার যাই খাক, ঠান্ডা না হলে তার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, এবং গরম খাইলে সে আনইজি ফিল করে, অসুস্থতা বোধ করে। আর অসুস্থতা যে যাতে বোধ করে সে কি তা খাবে? সে তা খাবে না কখনো। আমরা যখন পানির পিপাসা বেশি লাগছে, পানি বেশি বেশি খাচ্ছে, সেই পানি বেশি বেশি যখন খাচ্ছে সেক্ষেত্রে আমাদের ওষুধ, অনেক ওষুধ আছে, যেমন অ্যাকোনাইট আছে, আর্সেনিক আছে, ব্রাইনিয়া আছে। অ্যাকোনাইট, আর্সেনিক, ব্রাইনিয়া, ক্যালসিয়াম, মার্কসল ইত্যাদি ওষুধগুলোতে পানি বেশি বেশি খায়। তো ইত্যাদি ওষুধগুলোতে যখন পানি বেশি বেশি খায়, যেমন চায়না ইউপোটেরিয়াম পারফোলিয়েটাম, এই যে আমি কিছু কিছু লিস্ট করে নিয়ে আসছি, ফসফরাস, ব্রেডট্রাম অ্যালবাম ইত্যাদি ওষুধগুলো পানি বেশি বেশি খাই। তাহলে পানি যখন বেশি বেশি খাই, তাহলে পানি বেশি খাইলে আমরা সেখানে ক্যালসিয়ামের কথা ভাববো, কিন্তু সবাইকে তো আর একই পানি খাইলেই ক্যালসিয়াম হবে এটা ঠিক না। তাহলে যখন অ্যাকোনাইটের পানি খাচ্ছে, আর্সেনিকে পানি খাচ্ছে, ব্রাইনিয়াতে পানি খাচ্ছে, ক্যালসিয়ামে পানি খাচ্ছে, ফসফরাসে পানি খাচ্ছে, সেলিডোনিয়ামে পানি খাচ্ছে, লাইকোপোডিয়ামে খাচ্ছে, অনেকেই পানি খাচ্ছে। তাহলে কে কি খায়, কে কি পছন্দ করে, এইবার আমার তো সেটা বেশি বার করতে হবে। তাহলে অ্যাকোনাইট ঠান্ডা পানি খাই, সে ঠান্ডা পানি পছন্দ করে, তার কারণ অ্যাকোনাইটের রোগী গরম কাতর। একটু আগেই আপনাদের আলোচনায় করেছেন রফিক সাহেব যে অ্যাকোনাইট ঘর্মশূন্য, অ্যাকোনাইটে ঘর্মশূন্য, তারও প্রদাহ আছে শরীরে, সে মৃত্যুভয়, অস্থিরতা, ছটপটানি, রোগ যন্ত্রণার অত্যাধিকতা, এইসবগুলো হচ্ছে অ্যাকোনাইটের লক্ষণ। এবং অ্যাকোনাইটের জিহ্বা হলো পরিষ্কার, অ্যাকোনাইটের জিহ্বা পরিষ্কার, সে প্রচুর পরিমাণে ঠান্ডা পানির তার চাহিদা, আর ক্যালসিয়ামেও প্রচুর পরিমাণে ঠান্ডা পানির চাহিদা। তাই ক্যালসিয়ামের সমস্যা কি? ক্যালসিয়ামেরও চর্ম শুষ্ক, অ্যাকোনাইটেরও চর্ম শুষ্ক। ক্যালসিয়ামও গর্মহীন, অ্যাকোনাইটও গর্মহীন। কিন্তু দুইজনে কাকে কোথায় প্রয়োগ করব? ক্যালসিয়ামের হচ্ছে জিহ্বা হলুদ,
আর একনাইটের জিহ্বা পরিষ্কার। একনাইটের অস্থিরতার দরুন ছটপটানি থাকবে, সে মলাম গেলাম আর বাঁচব না, এইভাবে বাড়ির লোকজনকে পাগল করে ফেলাবে, সে নিজেও পাগল হয়ে যাবে, তার রোগ যন্ত্রণা শারীরিক এবং মানসিকভাবে এত বেশি। কিন্তু কালিসাল্পের ভিতরে ওইসব নাই। তাহলে ওর জিহ্বা হলুদ, এর হলো জিহ্বা পরিষ্কার। তাহলে পার্থক্য আমার কত সূক্ষ্ম। এখন এই পার্থক্য সূক্ষ্ম, এটা যদি আমরা বেশি বাইর না করি তাহলে তো আমার প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি হলো না, লক্ষণ ভিত্তিক চিকিৎসাও ব্যর্থ হলো। এবার ব্রাইনিয়া পানি খাই, ব্রাইনিয়াও ঠান্ডা পানি খাই, ক্যালিসাল্পও ঠান্ডা পানি খাই। তাহলে ব্রাইনিয়া যখন ঠান্ডা পানি খায়, ক্যালিসাল্প ঠান্ডা পানি খায়, এই দুইজনের পার্থক্য কি? তাহলে ব্রাইনিয়ার সব কিছুই শুষ্ক, সেও আভ্যন্তরীণভাবে এবং বাহ্যিকভাবে শুষ্ক। তো তার শুষ্কতার ফলাফল বিশেষ করে তার জিহ্বায় এবং মলের উপরে বেশি পড়ে এবং সার্বিক স্রাবের উপরে বেশি পড়ে। সার্বিক স্রাব কমে যায় আর মল হয়ে যায় শুষ্ক ঝামার মতো। ইট পোড়ায় যেমন ঝামা বানায়, সেই ঝামার মতন হয়ে যায় তার পায়খানা। আর এদিকে প্রচণ্ড পানির পিপাসা থাকে। এরও জিহ্বা হলুদ হতে পারে, আবার সাদাটেও হতে পারে, কিন্তু জিহ্বা এরও পুরো ময়লা, ওরও পুরো ময়লা। তাহলে এখন দুইজনের কাকে কোথায় দিব? দুইজন তো প্রায় একই লক্ষণে মিলে গেল। কিন্তু ক্যালিসাল্পের পায়খানা শুষ্ক না, তার পায়খানা সবসময় নরম, কিন্তু ক্লিয়ারভাবে তার পায়খানা হয়ে যায় না এবং এর পায়খানায় থাকে দুর্গন্ধ, যেটা ব্রাইনিয়াতে নাই। আর ক্যালিসাল্পে হলুদ নির্দিষ্ট, ব্রাইনিয়াতে হলুদ নির্দিষ্ট নয়। ব্রাইনিয়াতে তার পুরো ময়লা থাকবে এবং শুষ্কতা থাকবে। ব্রাইনিয়ার থাকবে গাত্র বেদনা, এবং গাত্র বেদনার কারণে সে নড়ন চড়নে তার অনীহা, নড়ন চড়নে তার বৃদ্ধি, সে চুপচাপ শুয়ে থাকতে চায়, পড়ে থাকতে চায়। ক্যালিসাল্পের ওইটা নাই, সে ঘুরে বেড়ালে আরাম পায়। তাহলে ব্রাইনিয়ার আর ক্যালিসাল্পের পার্থক্য বোঝা গেল। এবার মার্কসল, এরও হলুদ বর্ণ জিহ্বা হতে পারে, আবার সাদা বর্ণ জিহ্বাও হতে পারে, পুরো থলথলে ময়লা। ক্যালিসাল্পের জিহ্বাও রসালো। ইতির পূর্বের আলোচনায় এগুলো আমি ভুলে গেছি যে এই ক্যালিসাল্পের জিহ্বাও রসালো। এর জিহ্বা কিন্তু আভ্যন্তরীণভাবে যতই তার শুষ্কতা থাক, পানির প্রতি তার যতই চাহিদা থাক, জিভ দেখলে মনে হবে যে ভিজা একদম, মানে রসে ভরপুর, জিভ শুষ্ক না। কিন্তু ব্রাইনিয়ার জিভ শুষ্ক, আর ক্যালিসাল্পের জিহ্বা রসালো, পিচ্ছিল, তারপরেও সে পানি খাচ্ছে। তাহলে মার্কসলেরও জিহ্বা রসালো, পুরো ময়লাযুক্ত, পিচ্ছিল, সেও পানি খাচ্ছে প্রচুর। আর ক্যালিসাল্পের জিহ্বাও পুরো ময়লাযুক্ত, রসালো, সেও পানি খাচ্ছে প্রচুর। এও ঠান্ডা পানি খাচ্ছে, ও ঠান্ডা পানি খাচ্ছে, এরও পিপাসা প্রচুর, ওরও পিপাসা প্রচুর। তাহলে এখন পার্থক্য কি? এখন পার্থক্য হলো মার্কসল ধর্মপ্রবান ওষুধ, তার শরীরে প্রচুর পরিমাণে ঘাম থাকে এবং তার সকল সিরাপ দুর্গন্ধযুক্ত, বিশেষ করে ঘাম তার খুবই দুর্গন্ধযুক্ত। আর ক্যালিসাল্পের ঘাম শূন্য, ক্যালিসাল্প রোগীর ঘর্ম শূন্য, তার শুধু পায়খানায় এই গন্ধকের গন্ধ এবং হলদে, যেটা মার্কসলে ওই হলদে নির্দিষ্ট নাই। মার্কসলের নির্দিষ্ট হলো কোথানি, পায়খানায়, কিন্তু ও ঘর্মপ্রবান, এর ঘাম নাই। তাহলে এর পার্থক্য বোঝা গেল। দুইজনেই কিন্তু ঠান্ডা পানি খাচ্ছে। এবার ফসফরাস, ফসফরাস নামক একটা ওষুধ আছে আমাদের। এই ফসফরাস ওষুধ সে এত ঠান্ডা খাতে চায় যে বরফ খালি তার আরও ভালো লাগে। আইসক্রিম বেশি পছন্দ করে, ফ্রিজের ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এইগুলো তার বেশি পছন্দ, এবং এগুলো খেলে সে মোটামুটি স্বস্তি বোধ করে, যেটা ক্যালিসাল্প পছন্দ করে না। ক্যালিসাল্প পছন্দ করে সাধারণ ঠান্ডা, সাধারণ ঠান্ডা এবং
ক্যালিসালফের যে হলুদ বর্ণ ঘর্মশূন্যতা, এইটা ফসফরাসে নাই। ঠিক আছে, কি লিখতে পেরেছেন? তাহলে এই যে ঠান্ডা যারা খায় তাদের সঙ্গে পার্থক্য নির্ণয় করলাম। এবার হলুদ বর্ণে আসি, কারণ হলুদ বর্ণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ ক্যালিসালফের। তাহলে হলুদ বর্ণ আমরা কোথায় পাচ্ছি? যেমন আমি একটু আগেই খুশকির বিষয়ে আলোচনা করলাম, খুশকিরও কিন্তু রং আছে। খুশকি সাদা খুশকি আছে, ওই হলদে খুশকি আছে। এমনও খুশকির রুগী দেখছি, কিছুদিন আগে এক রুগী দেখলাম যে তার মাথায় বড় বড় চটা পড়ে, মানে বড় বড় ছাল জমে, পুজ হয়ে গেছে। মানে এমন সেই এখন শ্যাম্পু ব্যবহার করতে করতে সেই আমেরিকা ইংল্যান্ডের শ্যাম্পু এনে ব্যবহার করছে। মানে বাংলাদেশিরা তো চামড়া খাইছে, এর বিদেশিরা এনে মাথায় ঘা শুরু হয়ে গেছে। তবুও মানে যে সে যত আক্রান্ত হচ্ছে তত উচ্চ দামি দামি শ্যাম্পু এনে আমদানি করছে। এই শ্যাম্পু, বাজারের যে শ্যাম্পু, এই শ্যাম্পুতেই মাথার চুল আজকে সব শেষ করে দিচ্ছে। অনেক ছেলে মেয়ে আছে আমার রুগী যার বিয়ে হয়নি এখনো, কারণ কেউ কেউ শঙ্কিত যে বিয়ে করতে পারবো কিনা, কারণ মাথায় চুল থাকছে না। কিন্তু শ্যাম্পু কেউ ছাড়ছে না, শ্যাম্পু কেউ ছাড়ছে না। এই শ্যাম্পু, বাজারের এই শ্যাম্পু দিন দিন সে শুধু উচ্চ ক্ষমতা সম্পন্ন শ্যাম্পুর আমদানি করতেছে। আমরা এই শ্যাম্পু ব্যবহার থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে। বিশেষ করে এই মাথার খুশকি যদি দূর করতে হয়, বাজারের এই যে উচ্চ ক্ষমতা সম্পন্ন শ্যাম্পু সবসময় কম দামি জিনিস ব্যবহার করতে হবে। কারণ কম দামি জিনিস ব্যবহার করলে হয় কি, যে ওরা ওতে ওই দূষিত জিনিসপত্র কম দেয়। যেমন আমরা ছোটোবেলায় এই এঁটেল মাটি দিয়ে মাথা করে দেখেছি, এঁটেল মাটি মাথায় দিয়ে দেখেছি যে মাথা পরিষ্কার হয় এবং চুল কালো কুচকুচি হয়। আমি নিজে বহুবার ব্যবহার করে দেখেছি। তো কিন্তু এতে পরিষ্কার কম হয়, পরিষ্কার কম হয়। এখন যেমন মানে চুল সবাই আমরা ঝরঝরে করে ফুরফুরি বানাইয়ে চলি। যে বাসের সামনে যদি কোনো মেয়ে ছেলে বসে তাহলে পিছনে বসা দুষ্কর, তার চুল এসে নাকেমুখি পড়ে, মানে এটা না পড়লে তার আর ভালো লাগে না। আমি বার্থডে বিরাটতে আমি কিছুদিন আগে একজনের, আমি সে খুব বিশিষ্ট ভদ্র মহিলা, বোঝা গেল শিক্ষিত মানুষ, কিন্তু বলতে বাধ্য হলাম, তার চুল নাকেমুখি সামনে সিটিতে এসে আমার নাকেমুখি বাড়ি খাচ্ছে। এই কারণে আজকে খুশকির আমদানি হয়েছে এবং মানুষ এই চুল সব পড়ে যাচ্ছে। তো যদি হলুদ খুশকি হয়, খুশকির বর্ণ যদি হলদে হয়, সেখানে ক্যালিসালফ হতে পারে। আমাদের এটা খেয়ালে রাখতে হবে। খুশকির বর্ণ যদি হলদে হয় সেখানে ক্যালিসালফ হতে পারে, এটা আমাদের খেয়ালে রাখতে হবে। আচ্ছা, হলুদ বর্ণ যখন আসবে, তাহলে হলুদ বর্ণ যখন আসছে তখন সেখানে সবচেয়ে মারাত্মক ওষুধ এসে যাচ্ছে আমাদের সেলিডোনিয়াম। তো সেলিডোনিয়াম যখনই এসে যাচ্ছে তখনই তো চামড়া টামড়া সব বাদ দিয়ে এখন চলে যাচ্ছে পেটে গন্ডগোল, তাই না? জন্ডিসে চলে যাচ্ছে। কারণ হলুদ বর্ণ দেখলে তো আমাকে এখন ডাক্তার লাগে না। ও দাদি নানিরা যারা লেখাপড়া জানে না তারাও ওই জন্ডিস করে বসে থাকে আর ফকির বাড়ি নিয়ে চলে যায়। তা ফকির বাড়ি নিয়ে হলুদ উঠাই নিয়ে আসে। এরকম আমাদের রুগী অনেক তো দেখি আমরা, যে হলুদ গোসল করালি হলুদ বেরোই, তা গোসল করালি হলুদ বেরোই, এটি কি ব্যারাম সারে? তো জন্ডিস যদি হয় আপনাকে জন্ডিসের ট্রিটমেন্ট করতে হবে, এবং সেটা লক্ষণ ভিত্তিতে। যেটা অন্য কোনো প্যাথিতে জন্ডিসের সুষ্ঠু চিকিৎসা আছে কিনা আমাদের জানা নাই। তবে রুগীদের কাছে যা শুনি তাতে সেখানে একটু পায়খানা পরিষ্কার করা ওষুধ, রক্ত পরিষ্কার করা ওষুধ, আবার গ্যাসের ওষুধ, এই 2-3 রকমের ওষুধ দেওয়া হয় এবং রুগীদের বলা হয় শুধু ঠান্ডা খাও।
তাহলে রোগীদের বলা হয় শুধু ঠান্ডা খাও, কিন্তু একটু আগে আমি আপনাদের ক্লাস আলোচনা করলাম যে রোগীদের আমি বলে দিলাম ঠান্ডা খাও, কিন্তু ও তো ঠান্ডা পছন্দ করে না। যে ঠান্ডা পছন্দ করে না তারে আপনি জোর করে ঠান্ডা খাওয়াবেন কেমনে? যেমন ইতিপূর্বে আমি যেটুকু আলোচনা করলাম যে কে কে ঠান্ডা পছন্দ করে, তাহলে এইবার দেখা যাবে হলুদের বিবরণে যখন আমি আসে যাচ্ছি তখনই গরম আলাও এসে যাচ্ছে। যখন হলুদের লক্ষণে আমি ক্যালিসাল দিতে যাব তখন আমাকে এই হলুদের উপরে আলোচনায় গেলেই দেখা যাবে যে এমন ওষুধ এসে যাবে যে সে গরম শুধু না, উচ্চ গরমও খেতে সে পছন্দ করে। তাহলে উচ্চ গরম যখন যে খেতে পছন্দ করে, হয়েছে তার জন্ডিস রোগের নামের পরেই বললাম, সে উচ্চ গরম পছন্দ করে। এখন আপনি পরামর্শ দিলেন যে বাড়ি যাই ঠান্ডা খাও, তো ডাবের পানি বান্ধে বাড়ালেও খেতে চাবে না। যদি তাকে ডাবের পানি খাওয়াতে হয় কী করতে হবে? গরম করে খাওয়াতে হবে। তো ডাবের পানি কি গরম করে খাওয়া যায়? ও তো খাওয়া যায় না। তা এই জন্যে সবসময় রুগীরে আমি একটা বলে দেবো, রুগী তাই বাড়ি যেয়ে করবে, এইটা হবে না। রুগী কী চায় সেই আমাদের দায়িত্ব হলো রুগী কী চায় সেটা খুঁজে বের করা। রুগী ঠান্ডা পছন্দ করে না গরম পছন্দ করে, ঠান্ডা খেতে পছন্দ করে না গরম খেতে পছন্দ করে, তার কি গোসল সে পছন্দ করতেছে, গোসল পছন্দ করছে না, কোনটা সে পছন্দ করতেছে, সে যা পছন্দ করছে সেই পছন্দগুলো খুঁজে আমাদের বের করে ওষুধ দিতে হবে। তাহলে হলুদে যখন আমি যাচ্ছি হলুদ কালারে, তখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ আসতেছে তিনটা। ক্যালিসালফের কানেকশানে হাইড্রাস্টিস্ক্যান, চেলিডোনিয়াম, নেট্রাম ফস, আরও আছে নেট্রাম সালভ। তাহলে হাইড্রাস্টিস্ক্যান, চেলিডোনিয়াম, নেট্রাম ফস, নেট্রাম সালভ, পালসিটিলাও এর অন্তর্ভুক্ত, ব্রাইনিয়াও এর অন্তর্ভুক্ত, মার্কসল অন্তর্ভুক্ত, ব্যাপটিসিয়াও অন্তর্ভুক্ত। কারণ এইগুলো প্রত্যেকের জিহ্বা হলুদ বর্ণের আভাযুক্ত কখনো কখনো হয় থাকে। তাহলে যেসব ওষুধগুলো একটা লক্ষণের কাছাকাছি এসে যায় তখন প্রত্যেকটা ওষুধের পার্থক্য আমাদের খেয়ালে রাখতে হবে। যদি পার্থক্যগুলো খেয়ালে রাখতে না পারি তো ওষুধ নির্বাচনে ভুল হবে। তো বিশেষ করে হাইড্রাস্টিস্ক্যান, আরও আছে কত মনে করব, ইস্টারনামেট, তারপরে এই যে আরও কি কি আছে, ইস্টারনামেটও হলুদ বর্ণ। এরকম হলুদ বর্ণে গেলে ক্যালিবাইক্রোম, এটাও হলুদ বর্ণ। তাহলে এতগুলো ওষুধের সাথে তো আমাদের এর পার্থক্য করতে হবে। তা বিশেষত যখন আমি হলুদ বর্ণের পরে ক্যালিসাল দিতে যাব তখন আমাকে প্রথমত হাইড্রাস্টিস্ক্যান আমি আসি। এর সকল সিরাপ হলদে বর্ণ হতে পারে, তার জিহ্বাতেও হলদে বর্ণ থাকতে পারে, কিন্তু এর বিশেষ বৈশিষ্ট্য হলো এর যত সিরাপ আছে সব সিরাপ কি বলতে পারবেন আপনারা? সুতো কাটে। সুতো কাটা বলছেন যে নাকে থুতু ফেলতে গেলি ওই ঝেড়ে ফেলতে সে পড়তে চায় না, হাতে ঝোলে, নাকে ঝোলে। গালের থুতু ফেলতে গেলে খানিক ছুটে পড়লো আর খানিক সুতোর মতো ঝোলে। মেয়েদের মাসিক লিউকোরিয়া সিরাপ সুতোর মতো ঝোলে, মাসিক সিরাপ সুতোর মতো ঝোলে, যত সিরাপ আছে সব সিরাপ আঠালো এবং সুতোর মতো ঝোলে। তাহলে এইটা হচ্ছে হাইড্রাস্টিস্ক্যানের আলামত, যেটা ক্যালিসালফে নাই, যেটা ক্যালিসালফে নাই। কারণ ক্যালিসালফে সকল সিরাপের শুষ্কতা। এবার আসেন গুরুত্বপূর্ণ হলুদ চেলিডোনিয়াম, মানে এইটাই হচ্ছে সবচেয়ে বড় গন্ডগোলের ওষুধ। কারণ জন্ডিসের নাম শুনলি আমরা আর হলুদের নাম শুনলি মানে ভাবি যে জন্ডিস হয়ে গেছে। তো চেলিডোনিয়ামের লক্ষণ কি? চেলিডোনিয়ামের লক্ষণ হলো তারও লিভারের সমস্যা। কারণ চেলিডোনিয়াম মূলত লিভারের পরেই বেশি কার্যকরী, কারণ লিভার অসুস্থ হলে চেলিডোনিয়ামের ক্ষেত্রেও বেশি বেশি আসে। তাহলে এর লক্ষণ হচ্ছে যে এর সকল কিছুই হলুদ, চোখ হলুদ, জিহ্বা হলুদ, মুখমণ্ডল যদি ফর্সা মানুষ হয় তাহলে মুখ দেখলেও দেখা যাবে যে তার মুখটাও হলদে হয়ে গেছে।
তো সব কিছুতেই হলুদ, এরও পায়খানা ক্লিয়ার হয় না, ক্যালিসালফারেরও পায়খানা ক্লিয়ার হয় না, এও হলুদ সেও হলুদ। এরও বৈকালিক বৃদ্ধি, ক্যালিসালফার বৈকালিক বৃদ্ধি, সেলিডোনিয়ামেরও বৈকালীন বৃদ্ধি। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হলো ক্যালিসালফ ঠান্ডা ছাড়া পছন্দ করে না, আর সেলিডোনিয়াম গরম ছাড়া পছন্দ করে না। এবং যত গরম খাবার তারা দেবেন সে তত বেশি বেশি স্বাচ্ছন্দ্যের সাথে সেটা খাবে। যদি ঠান্ডা তারে জোর করেও খাওয়ান সে খেতে চাবে না। ঠান্ডা খাবার তার সামনে আসলে এমন হতে পারে তার বমি বমি ভাবও দেখা দিতে পারে। তাহলে বমি বমি ভাবও যদি তার দেখা দেয় তা বমি হয়েও যেতে পারে। এবার বমি বমি ভাব দেখে যে আমরা আবার কলসি কাম দিব, তা আবার অত সহজে দেওয়া চলবে না। কারণ আমাদের দিতে গেলে আপনার খুঁজতে হবে যে তার এই কোষ্ঠবদ্ধতা, হলুদ বরণ, বৈকালীন বৃদ্ধি এগুলো আছে কিনা। তাহলে সেলিডোনিয়ামের সাথে ক্যালিসালফের সবচেয়ে বড় পার্থক্য হলো সে গরম, সেলিডোনিয়াম গরম চাই, ক্যালিসালফ ঠান্ডা চাই। আরও পার্থক্য আছে, কারণ ক্যালিসালফ আক্রান্ত পাশে চাপিয়ে সুতি পছন্দ করে, ও সেলিডোনিয়াম সেটা পছন্দ করে না। সেলিডোনিয়ামের যে লিভারের ব্যথা, এই ব্যথাটা ঊর্ধ্বঙ্গ পর্যন্ত ওঠে এবং উঠে ডান স্কাপুলা অস্থি, স্কাপুলা পর্যন্ত, এই যে এর পিছনে যে চ্যাপটা হার্ট আছে এটাকে বলে স্কাপুলা অস্থি, এই পর্যন্ত উঠে আসে। গিনগিনে ব্যথা এখান থেকে এই পর্যন্ত উঠে চলে আসে, যেটা ক্যালিসালফে নাই। তো তাহলে এই সেলিডোনিয়ামের সাথে পার্থক্য করা তো খুব সহজ, কারণ এ ঠান্ডা ছাড়া খাবে না, ও গরম ছাড়া খাবে না। আর অন্যান্য লক্ষণ আমি বাদই দিলাম। এবার আসেন লাইকোপোডিয়াম। তাহলে লাইকোপোডিয়ামের জিহ্বাও হলুদ হতে পারে, এরও বৈকালিক বৃদ্ধি, ক্যালিসালফারেরও বৈকালিক বৃদ্ধি, তারপরে সেলিডোনিয়ামেরও বৈকালিক বৃদ্ধি। তো লাইকোপোডিয়ামের নির্দিষ্ট বিকাল 4টা থেকে রাত 8টার মধ্যে বৃদ্ধি, আর এও গরম খায়, সেলিডোনিয়ামও গরম খায়, ক্যালিসালফ ঠান্ডা খায়। এখন লাইকোপোডিয়াম যতটুকুন গরম খায়, সেলিডোনিয়াম তার চেয়ে বেশি গরম পছন্দ করে। কেউ চা বানাই দিলে সামনে এনে রেখে দেয়, ঠান্ডা করে তারপরে খায়। আর কেউ দেখা যাচ্ছে যে সেলিডোনিয়ামের রোগী যদি হয় তাহলে সে আইনের সামনে দিলেই ডাক ডাক করে সে ওই গরম, যত গরম বেশি হবে তত খাই সে আরাম পাবে। এটা হচ্ছে সেলিডোনিয়াম। এভাবেই খুঁজে বের করতে হবে রোগী। তারপরে আর হলুদ নেট্রাম ফস, নেট্রাম সালফ ও ক্যালিবাইকোরমের সাথেও ক্যালিসালফের পার্থক্য আছে। কারণ ক্যালিবাইকোরম এটাও হলুদ, এর জিহ্বাও হলুদ হতে পারে। তাহলে এর সাথে ওর পার্থক্য হলো ক্যালিবাইকোরমের কাশি দিলে সেলেসা লাভ মেরে পড়বে গালের দিয়ে দেয়। কে এরকম পড়ে না? দলা দলা সেলেসা, দলা দলা সেলেসা দেখা কাশি দিলাম আর দলা ধরে উঠে চলে গেল। অনেকের আছে কাশি দেওয়ার সাথেই গালেতে লাভ মেরিয়ে পড়ে যায় সেলেসা। এরকম বিভিন্ন রুগী না দেখলে এগুলো বোঝা যাবে না যে কাশি দিলে তার সেলেসা লাভ মেরিয়ে পড়ে। হাইড্রাস্টিসকানের আর লাভ মেরিয়ে পড়ে না, এটা ঝোলে। আবার ক্যালিবাইকোরমের আরও লক্ষণ আছে যে খালি যে লাভ মেরে পড়ে তা না, এর আবার এরও সুতো কাটে, এর হচ্ছে সহজে পড়ে না। কিন্তু হাইড্রাস্টিসকানের সাথে আবার ক্যালিবাইকোরমের পার্থক্য হলো হাইড্রাস্টিসকানের সুতো কাটার মতো, ক্যালিবাইকোরমের হচ্ছে দড়ি দড়ি মতন। তার মানে ওর সে এটার সুতোটা মোটা মোটা। ক্যালিসালফেরও ব্যথা স্থান পরিবর্তনশীল, এখান থেকে ব্যথা ওখানে যায়, ওখান থেকে ব্যথা ওখানে যায়। আর ক্যালিবাইকোরমেরও স্থান পরিবর্তনশীল। তাহলে পার্থক্য হলো কি? পার্থক্য হলো ক্যালিবাইকোরমের ব্যথা একটা আঙ্গুল দিয়ে চিহ্নিত করা যাবে, রুগী বলবে যে আমার শুধু ব্যথাটা এই জায়গায়, অন্য কোনো জায়গায় ব্যথা নাই। আবার এই ব্যথা ট্রান্সফার করে এত পেটে যেতে পারে, গেলে সেটাও সে আঙ্গুল দিয়ে দেখায় দেবে আমার এইখানে ব্যথা, মানে নির্দিষ্ট স্থানে ব্যথা। এইভাবে যদি কোনো আক্রান্ত স্থান চিহ্নিত করে কেউ আঙ্গুল দিয়ে দিতে দেখায়, সেখানে ক্যালিবাইকোরম। অবশ্য ওখানে ওষুধ আরও আছে, বেলিডোনাও আছে, কিন্তু বেলিডোনার সাথে তখন ক্যালিবাইকোরমের পার্থক্য করতে হবে। তো
তাহলে ক্যালিব্যাক্রম ক্যালিসাল্প বলে। এবার নেট্রামফস নেট্রাম সাল্প। নেট্রামফসও কঠিন হলুদের ওষুধ, যেটা আমি নেট্রামফস কি আলোচনা করেছি নাকি না, এখন আলোচনা করি নাই। তাহলে নেট্রামফসের এরও জিহ্বা হলুদ, চোখ মুখ হলুদ, প্রস্রাব পায়খানা সবই হলুদ, পেটের ভিতরে গোটগাট বোটবাট করতেই থাকবে, প্রচুর পরিমাণে গ্যাস হবে, বায় ছাড়লেই টক গন্ধ, পায়খানা করলেই টক গন্ধ, সব কিছুতেই টক গন্ধ এবং প্রচুর পরিমাণে হলুদ। আর ক্যালিসালফের হচ্ছে কোষ্ঠবদ্ধতা, তার মানে তার কোষ্ঠ ক্লিয়ার না, পায়খানা ক্লিয়ার না। আর নেট্রামফসের হচ্ছে ঘন ঘন পায়খানা হবে, প্রচুর পরিমাণে পায়খানা হবে। তাহলে এই আছে নেট্রামফসের সাথে ক্যালিসালফের পার্থক্য। ওর পাতলা পায়খানা, ও জন্ডিসের ক্ষেত্রে কার্যকরী, কারণ আমার জীবনে নেট্রামফস দিয়েও জন্ডিসের রোগী দেখা আছে, সেটা আমি নেট্রামফস আলোচনার সময় বলবো। তাহলে ক্যালিসালফের পায়খানায় দুর্গন্ধ, আর নেট্রামফসের পায়খানায় টক গন্ধ। তাহলে এই পার্থক্য তো বেশি কঠিন না। নেট্রাম সাল্প, নেট্রাম সাল্প এটিকে আলোচনা, এটাও তো আলোচনা হয় না এখনো। নেট্রাম সাল্পের এর জিহ্বা হলুদ, এর জিহ্বা হলুদ, এবং একটু খেয়াল করে দেখলে দেখা যাবে যে এর জিহ্বা হলুদের সাথে সবুজ মিশালে যেমন একটা কালার হয়, হলদেটে সবজে, হলদেটে সবজে, সেইটা হচ্ছে নেট্রাম সাল্প। তার চেহারাতেও এই রঙ হতে পারে, তার জিহ্বাতে এই রঙ হতে পারে, তার পায়খানা সব কিছুতে এরকম হতে পারে। নেট্রাম সাল্পের পাতলা পায়খানা হয় অধিকাংশ ক্ষেত্রেই, এবং সেই পায়খানার ধরন হলো সকালে ঘুম থেকে উঠার পরেই বাথরুমে না যেয়ে সে পৃথিবীর অন্য কোনো কাজ করতে পারবে না। এমনকি যারা নামাজি মুসলমান, নামাজ পড়ে, এমনও হতে পারে নামাজ তার কাজা হয়ে যেতে পারে, কিন্তু বাথরুমে না যেয়ে সে নামাজ পড়তে পারবে না, কারণ নামাজ পড়তে গেলে সে নামাজ শেষ করতে পারবে না। যদিও আমাদের সকালের নামাজ হলো মাত্র 4 রাকাত, অল্প সময় শেষ করা যায়, কিন্তু এই 4 রাকাত নামাজও সে পড়তে পারবে না। কেউ কেউ উজু করতে করতেই তার পায়খানার বেগলে এসে যাবে, কেউ আছে যে নামাজের সময় চলে যাচ্ছে, তাহলে তাড়াতাড়ি করতে হবে, কিন্তু এই তাড়াতাড়ি করতে পারবে না। নেট্রাম সালফেট রোগী হলে তার বাথরুমই হচ্ছে আগে সকালে ওঠার পরে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সালফারের সাথে আবার ওর পার্থক্য আছে। সালফারের সাথে পার্থক্য হলে সালফারের রোগীর ঘুম ভাঙ্গায় মাল বেগে। গতকালেও আমি একটা রুগী দেখলাম যে বহুদিন ধরে ভুগতেছে, কোনো মতেই কাজ হচ্ছে না, কি হলে কালে আমের দোষে মেরে গেলাম। তার পায়খানায় কয়বার, মোটে 2 বার, তো 2 বার পায়খানাতে আমের দোষে মেরে দেওয়া খান, কয় 2 বারেই তো আমি শেষ হয়ে যাচ্ছি। এটা তো আমরাও বুঝি না, 2 বারের পায়খানায় শেষ হয়ে যায় কেমনে। পরে খুঁজে খুঁজে দেখা যায় কি যে এই শীতের রাত্রি শুতে পারছি না, শেষ রাত্রি যেটা আজান দিলেই উঠবো, আমার ঠেলে উঠে তার আগে, যা কার আমার আর শোনার দরকার নেই, ওষুধ দিয়ে দিলাম সালফার, কারণ আমি শতভাগ নিশ্চিত আল্লাহর রহমতে যে সে এতেই ভালো। তা এই হচ্ছে তাহলে নেট্রাম সালফেট রুগীরও কিন্তু এই যে সালফারের প্রসঙ্গ যখন আপনারা তুললেন, নেট্রাম সালফেট রুগীরও কিন্তু এই আলামত থাকতে পারে। এই যে প্রাতকালীন বৃদ্ধি, এটা যেমন সালফারে আছে, নেট্রাম সালফে আছে, এলোতে আছে, পডোতে আছে, নাক্সে আছে, অনেকেরই আছে, কিন্তু সালফারে খুবই নির্দিষ্ট যে তার ঘুম ভাঙ্গায় মল বেগে। আবার নেট্রাম সালফেট রুগীরও এ ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু সেটা অবধারিত না, নির্ধারিত না। নেট্রাম সালফেট নির্ধারিত হলো ঘুম থেকে ওঠার পরে 2-4 পা হাঁটাহাঁটি করলে, আবার এক্ষেত্রে ব্রাইনিয়াও আছে, কারণ ব্রাইনিয়াও আছে, ব্রাইনের সঞ্চালনের বৃদ্ধি। তো আপনারা তাহলে নেট্রাম সালফের সবজেটে হলদে জিহ্বা, এও জন্ডিসের ওষুধ, জ্বরের ওষুধ, পেট ব্যথার ওষুধ, আমাশার ওষুধ ও মাথা জ্বালার ওষুধ, অনেক কিছুর ওষুধ। জ্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই নেট্রাম সালফ ওষুধ। সবসময় খেয়াল রাখতে হবে, জিহ্বা লক্ষণে যদি মিলে যায়, নেট্রাম সালফেট রোগীর হাত পা জ্বলে, যদি কোনো পুরাতন জন্ডিসের রোগী হাত পা জ্বলার সাথে এই ইয়ের কথা বলে, জন্ডিসের কথা বলে, এবং তার শরীরে যদি এইসব লক্ষণ খুঁজে পাওয়া যায়, সেক্ষেত্রে জন্ডিসের রোগী হলে আমি দেখেছি
নেট্রাম সাল্প এবং ক্যালিসাল্প এই দুটো ওষুধের তুলনামূলক জ্ঞান তখন বেশি প্রয়োজন হয়। যদি এই দুটো ওষুধের তুলনামূলক পার্থক্য নির্বাচন করে ওষুধ নির্বাচন দেওয়া যায়, তাহলে রোগী খুব দ্রুত আরোগ্য হয়। তাহলে নেট্রাম সাল্পের কোষ্ঠবদ্ধতা নাই, নেট্রাম ক্যালিসাল্পের আছে কোষ্ঠবদ্ধতা। এর জিহ্বা হলুদ, ওর জিহ্বা সবজিতে হলুদ, এই হলো পার্থক্য। উভয়ে কিন্তু ঠান্ডা পছন্দ করে, উভয়ে ঠান্ডা পছন্দ করে, কিন্তু ক্যালিসাল্প ঠান্ডায় অসুস্থ হয় না, নেট্রাম সাল্প ঠান্ডায় আবার অসুস্থ হয়ে যায়। তা আমরা জানি যে জন্ডিস যখন হয় সাথে কিন্তু জ্বরও হয়, জন্ডিস যখন হয় সাথে জ্বরও হয়। তাহলে সাথে যখন জ্বর হয় তাহলে জ্বরের ট্রিটমেন্ট এখানে প্রধান না, এখানে ট্রিটমেন্ট হচ্ছে যে তার অভ্যন্তরীণ যে সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যার উপরে আমাদের ওষুধ নির্বাচন করতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রধান বিবেচ্য বিষয়। তো তাহলে হলুদের পরে আরেকটা ওষুধ বলছিলাম কোনটা, স্ট্যান্ডামেট। স্ট্যান্ডামেট এরও রোগীর যে সেলেসা ওঠে এটা হলুদ, কিন্তু এর রোগীর বৈশিষ্ট্য আর ক্যালিসাল্পের রোগীর বৈশিষ্ট্যের ভিতরে পার্থক্য হলো স্ট্যান্ডামেটের রোগীর সবসময় জ্বর থাকে এবং নৈশ ঘর্ম, রাত্রিকালে তার ঘাম বেশি হয়। এই স্ট্যান্ডামেটের রোগী যদি হয় ভবিষ্যতে তার টিবি হবে, এটা ভবিষ্যতে তার টিবি হবে। আমরা টিবি হওয়ার 6 বছর আগের থেকে বলতে পারি যে এই রোগীর টিবি হবে। আর অন্যান্য প্যাথিতে প্যাথোলজিক্যাল টেস্টের পরে বলবে টিবি হয়েছে, তো যখন টিবি হয়ে গেছে তখন বলবে হয়েছে। কিন্তু আমরা বলতে পারি আরও 2, 4, 5, 7 বছর আগের থেকে যে এই রোগীর টিবি হতে পারে, কারণ এর শরীরে টিউবারকুলার দোষ আশেপাশে ঘটছে। তো স্ট্যান্ডামেটের রোগীর সে সেলেসা উঠবে, এটা আবার জিজ্ঞেস করতে হবে যে সেলেসা মিষ্টি না টক না তিতে, এগুলো আবার একটু শুনতে হবে, কারণ এগুলো না শুনলে আবার হবে না। কারণ স্ট্যান্ডামেটের রোগীর সেলেসা হলে নোনতা ও মিষ্টি। যদি নোনতা ও মিষ্টি হয়, শরীর যদি চিপচিপে লিন অ্যান্ড থিন হয়, বিশেষ করে বক্ষস্থল চাপা, মানে বুকটা শুকিয়ে যাচ্ছে বেশি, এই যে শুষ্কতা, এই শুষ্কতা হচ্ছে টিবির আলামত, এবং নৈশঘর্ম, এবং সবসময়ের গায়ে থাকবে জ্বর জ্বর ভাব, রাত্রি শুইলে তার ঘাম শুরু হবে, কিন্তু ক্যালিসাল্পের তো কোনো ঘাম নাই, তাই না? তাহলে এই হচ্ছে হলুদ দিয়ে যদি আমি ওষুধ নির্বাচন করতে যাই। এবার আরো ক্ষেত্রে বাদ পড়ে গেছে তো পুজ। সব পুজ কি হলুদ? সব পুজ তো হলুদ না। ও পুজ পানির মতোও হয়, ও পুজ গোলা পানির মতোও হয়, সাদাও হয়, হলদেও হয়। তাহলে যেখানে হলুদ পুজ থাকবে সেখানে ক্যালিসাল্প হতে পারে। তাহলে হলুদ পুজ থাকলেই সাথে যদি তার ঠান্ডা প্রিয়তা থাকে, ঠান্ডা পানির আকাঙ্ক্ষা থাকে, সেই ক্ষেত্রে হবে ক্যালিসাল্প। এই ক্যালিসাল্প আমি ক্যালকেরিয়া সাল্প আলোচনাকালে বলেছিলাম যে পুজের সবচেয়ে বড় ওষুধ হলো ক্যালকেরিয়া সাল্প। এই বড় ওষুধ সবসময় সবাই, যার সাথে যার লক্ষণে মিলবে সেখানে সে বড়। এখন ক্যালকেরিয়া সাল্প যেহেতু পুজে বড় ওষুধ, তাহলে ক্যালিসাল্পের সাথে তো আমার কি ভুল হতে পারে? হতে পারে না? তাহলে ক্যালিসাল্পের সাথে যখন ভুল হতে যাচ্ছে, কিসে কিসে ভুল হবে? ভুল হতে পারে আমার ক্যালকেরিয়া সাল্পের পুজ থাকে গোলা পানির মতো, সাথে রক্ত মিশ্রিত, রক্ত সংযুক্ত। কারণ ক্যালকেরিয়া সাল্পের রোগীর স্তরে যখন রোগীরা পৌঁছে যায়, তখন তার টিস্যুসমূহ ধ্বংস হতে থাকে, শরীরের মাংসপেশিসমূহ ধ্বংস হতে থাকে, টিস্যুসমূহ ধ্বংস হতে ক্ষয় হতে থাকে, তখন রক্ত নির্গত হতে পারে। তাহলে ক্যালিসাল্প আসবে তার পূর্বের অবস্থার ওষুধ, যখন ধ্বংস কার্যক্রম শরীরে শুরু হয় নাই, এমন সময়ের ওষুধ হলো ক্যালিসাল্প। আর ক্যালিসাল্পের স্টেজ উত্তরণ হয়ে গেলে তখন চলে যাবে ক্যালকেরিয়া সাল্পে। যখনই রক্তের সংমিশ্রণ থাকবে তখন আমরা ক্যালকেরিয়া সাল্প ভাববো, যখন রক্ত
এই পুজ যখন হলদে বর্ণ থাকবে, কোনো রক্তের চিহ্ন থাকবে না, তখন আমরা ক্যালিসালফের কথা ভাববো। পাশাপাশি ক্যালিসালফের প্রধান লক্ষণ যেগুলো আছে সেইগুলোকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব, কারণ সেইগুলোর সঙ্গে মূল্যায়ন না করতে পারলে তো কাজ হবে না। তো তাহলে পুজ গেল, পিপাসা গেল, স্রাব গেল। এবার আসেন এই যে হলুদ স্রাব, যেমন হাইড্রাস্টিস স্ক্যানে আমি বললাম যে মেয়েদের লিউকোরিয়া স্রাব, মাসিক স্রাবে হাইড্রাস্টিস স্ক্যানের কাজ হতে পারে, তেমনি ক্যালিসালফেও কাজ হবে যদি কিনা এই লিউকোরিয়া স্রাব, মাসিক স্রাব এতে হলুদের ভাব বেশি থাকে। তাহলে এই হলুদ আবার পালসেটিলাতেও আছে। তো পার্থক্য কি? ক্যালিসালফের কোনো স্রাবে কোনো জ্বালা চুলকানি ব্যথা বেদনা নাই। ক্যালিসালফের কোনো স্রাবে জ্বালা চুলকানি ব্যথা বেদনা নাই। পালসেটিলার কোনো স্রাবে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা নাই। তাহলে পার্থক্য কি? ওরও কোনো স্রাবে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা নাই, ক্যালিসালফেরও নাই, পালসেটিলারও নাই। পার্থক্য হলো পালসেটিলার শুধু লিউকোরিয়া সিরাপ চুলকানিযুক্ত, শুধু লিউকোরিয়া সিরাপ চুলকানিযুক্ত, এবং অন্য কোনো স্রাবে তার জ্বালা যন্ত্রণা নাই। তার চোখ দিয়ে ময়লা বেরোতে পারে, তার নাক দিয়ে সর্দি চড়তে পারে, গাল দিয়ে শিলের চড়তে পারে, কোনো স্রাবে তার জ্বালা যন্ত্রণা নাই, শুধু লিউকোরিয়া সিরাপে জ্বালা যন্ত্রণা। এটা হলো পালসেটিলা। আর ক্যালিসালফের কোনো সিরাপ, হ্যাঁ শুধু চুলকানিযুক্ত। তারপরে ক্যালিসালফ ঠান্ডা পানি খায়, পালসেটিলা পিপাসাহীনতা। তা পিপাসাহীনতা অনেক কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা যায় পিপাসাহীনতা না, পিপাসা পানি খায়ও, কিন্তু পানি খায় রুগী নিজের গরজে। এটাও আবার আমাদের খুঁজে বের করতে হয় যে শেষ কি শারীরিক চাহিদায়, মানসিক চাহিদায় পানি খায় নাকি নিজের গরজে। কয় যে নিজেই গরজ করে খাই, যদিও পানি ভালো লাগে না। তা ভালো লাগে না সে গরজ করে খায়, সেটা তো ভিন্ন ব্যাপার। কিন্তু পালসেটিলায় নির্দিষ্ট হলো পিপাসাহীনতা। যেমন এই পিপাসাহীনতা বা নাক্স মস্কিটায় প্রচণ্ড পিপাসাহীনতা আছে, নাক্স মস্কিটারও ক্যালিসালফের সাথে সম্পর্ক আছে, এরও হলুদ বর্ণ আছে। পার্থক্য হলো নাক্স মস্কিটার পিপাসাহীনতায় এত বেশি, গালমুখ এত শুকনো যে তার আলজিভটা মনে হয় টাকরার সঙ্গে লেগে গেছে, জিভটা মনে হয় টাকরার সঙ্গে লেগে যাচ্ছে, মানে এত শুকোয়ে কাঠ হয়ে গেছে যে যেখানে টাচ করে সেখানে জোড়া লেগে যায়, মনে হয় আর ছড়াচ্ছে না, এত পরিমাণে শুষ্কতা। বৈশিষ্ট্য কি? এত শুষ্কতা সত্ত্বেও সে কোনো পানি খেতে চায় না। নাক্স মস্কিটা, যেমন করোনার যখন প্রথম আমদানি হলো তখন আমরা এই নাক্স মস্কিটার পরে অনেক গুরুত্ব দিয়েছিলাম, মানে রেডি হয়েছিলাম, অস্ত্রপাতি সাজাতে হয় না যুদ্ধ করতে গেলি। তা নাক্স মস্কিটা তখন যে আমরা কত গল্প শুনলাম যে করোনা এসে প্রথমে জিহ্বায় ঢুকতেছে, সে যাতে গলায় যেয়ে বসে থাকতেছে, গলায় যেয়ে বসে পড়ে সে জায়গাতে আস্তে আস্তে যাচ্ছে লাঞ্চে, লাঞ্চে যখন যাচ্ছে তখন ইন্নালিল্লাহ যাচ্ছে। তাহলে যে গলায় ঢুকতেছে, তাহলে গলায় ঢুকতেছে তখন পিপাসাহীনতা দেখা দিচ্ছে। তাহলে আমাদের নাক্স মস্কিটা নিয়ে তখন আমরা রেডি হলাম যে যদি এই লক্ষণ এসে পড়ে তাহলে এটা দিতে হবে। দেখা গেলো যে না, সবই হলো গল্প, কিন্তু আসলে কোন কায়দায় ধরছে আর কখন ধরছে এটা কেউ বুঝতেছে না, জানছে না। আন্দাজে আমরা আলেয়ার পিছনে ছুটছি, এই আলেয়ার পিছনে ছুটতে 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 দেখা গেল কি হোমিওপ্যাথির কাছে এসে ধরা গেল ব্রেইনে ওষুধ দিলে করোনা ভালো হচ্ছে, আর্সেনিক ওষুধ দিলে করোনা ভালো হচ্ছে, পালসেটিলা ওষুধ দিলে করোনা ভালো হচ্ছে, জেলসিমিয়াম দিলে করোনা ভালো আছে। তাহলে অথচ এর আগে তো কত রকমের গল্প শুনলাম, এবং ওইসব পেপার কাটিং আমার এখনো ফটো তুলে আমার কাছে ছবি আমার কাছে আছে, সব ওগুলো আমি রেখে দিছি। তো এই সব গল্প বাদ, কারণ প্যাথোলজিক্যাল চিন্তা ভাবনা করে আমাকে ওষুধ দিলে চলবে না, আমাকে সবসময় লক্ষণের পরে গুরুত্ব দিতে হবে, লক্ষণের পরে গুরুত্ব দিয়ে আমাদের ওষুধ নির্বাচন করতে হবে। যেমন ঠান্ডা পানি আর্সেনিক খাই, আবার ক্যালিসালফ খাই, তাহলে আর্সেনিক খাই 2-1 ঢোক, বেশি পানি সে খেতে চায় না, আর ক্যালিসালফ খাই গ্লাস গ্লাস। আবার আর্সেনিক ঠান্ডা পানীয় ক্ষেত্রে বিশেষ পছন্দ করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সে গরম পানাহার তার পছন্দ। কিন্তু ক্যালিসালফে গরমের কোনো কারবার নাই, ওই তুলনায় গেলে আর্সেনিকও আসবে ক্যালিসালফের সাথে অনেক সময়।
যখন আরেক জায়গায় এসে যায়। কিন্তু এগুলো তো অত খেয়াল করে বলাও সম্ভব না, খেয়ালও রাখা সম্ভব না। তো যাও মোটামুটি তাহলে আমরা ক্যালিসাল নির্বাচন করতে গেলে সবসময় বেশি গুরুত্ব দিব তার সেই শুষ্কতা, হলদেটে কালার, কোষ্ঠবদ্ধতা এবং বাতকর্মে পায়খানায় বা বাইসাইলে ঢেকুর তুললে দুর্গন্ধ। এই কয়টা কথার ঠান্ডা পানে আকাঙ্ক্ষা, ঠান্ডা পানে না শুধু ঠান্ডা আহারও, খাবার দাবারও সে ঠান্ডা পছন্দ করবে। তাহলে শুষ্কতা, ঘর্মশূন্যতা, হলদে রং, তারপরে ঠান্ডা পানাহারে আকাঙ্ক্ষা, এই হচ্ছে ক্যালিসাল্পের বিশিষ্ট পরিচয়। তাহলে এই বিশিষ্ট পরিচয় নির্ধারণ যখন হবে তখন আমার আনুষঙ্গিক ওই লক্ষণগুলোর ওই ওষুধের দিকে খেয়াল করতে হবে এবং সেই ওষুধগুলো যদি আমরা খেয়ালে আনে সঠিক সময় ওষুধ নির্বাচন করতে পারি তাহলে যেমন পুজের উপকার করতে পারে, ক্যান্সারের উপকার করতে পারে, তারপরে জন্ডিসের উপকার করতে পারে, জ্বরের উপকার করতে পারে, ফিমেল ডিজিজ যত রকমের আছে সেসবগুলোর উপরেও কাজ করতে পারে, খুশকির উপরে কাজ করতে পারে, চর্মরোগের উপরেও কাজ করতে পারে। তো এইগুলো আমরা সবসময় লক্ষণের দিকে খেয়াল রেখে ঔষধ নির্বাচনের চেষ্টা করব। তা আমি বায়োকেমিক ওষুধের যে ধারাবাহিক আলোচনা, এই ধারাবাহিক আলোচনার প্রেক্ষিতে আগামী শুক্রবারে ইনশাল্লাহ আমরা নেট্রাম গ্রুপে যাব। এখানে নেট্রাম মেয়র আমরা আলোচনা করব। আপনারা নেট্রাম মেয়র ভালো করে পড়ে আসবেন, কারণ নেট্রাম মেয়র অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। এই নেট্রাম মেয়রকে বাদ দিয়ে হোমিওপ্যাথিক জগতে চিকিৎসা করা সম্ভব না, কারণ এই নেট্রাম গ্রুপে যে 3টে ওষুধ আছে, 3টে ওষুধই অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেট্রাম মেয়র, নেট্রাম ফাস, নেট্রাম সালফ, এই 3টে ওষুধকে বাদ দিয়ে হোমিও জগতে ডাক্তারি করা সম্ভব না। তো অনেকেই হয়তো পারেন, কিন্তু আমরা পারি না। তো আমরা আগামী শুক্রবার ইনশাআল্লাহ নেট্রাম মেয়র ওষুধ নিয়ে আলোচনা করব এবং এটা খুবই বড় ওষুধ এবং গুরুত্বপূর্ণ ওষুধ। আপনারা একটু বেশি বেশি করে পড়ে আসবেন যেন আমি সংক্ষেপে আলোচনা করে শেষ করে দিতে পারি 1 ঘন্টার মধ্যে। তো হোমিও জ্ঞান বিনিময় কেন্দ্রের দূরের ও কাছের সাথী বন্ধুগণ, আমরা সবাই সবার জন্য দোয়া করি, সবার মঙ্গল কামনা করি, কল্যাণ কামনা করি। এবং সবার কাছে এই আবেদন রেখে এবং সবার জন্য দোয়া রেখে আমি আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।